আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থীরা সকলকে স্বাগতম জানাচ্ছি ইজি কেমিস্ট্রি বইয়ের পক্ষ থেকে। আশা করতেছি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। এ পর্বে আমরা তোমাদের বইয়ের ষষ্ঠ অধ্যায়ের একটি বোর্ড সৃজনশীল প্রশ্নের সমাধান করব। এই বোর্ড সৃজনশীল প্রশ্নটি ময়মনসিংহ বোর্ড 2025 সালে এসেছে। তো চলো আমরা আগে প্রশ্নগুলো একটু দেখি আমাদের জন্য কী কী প্রশ্ন আসে এবং সেই প্রশ্নগুলোর অ্যান্সার কীভাবে করা যেতে পারে। তো আমরা দেখতে পাচ্ছি যে কার্বন, হাইড্রোজেন ও অক্সিজেন দ্বারা গঠিত একটি জৈব যৌগ, মানে একটা জৈব যৌগের কথা বলা হচ্ছে যেখানে কার্বন রয়েছে, হাইড্রোজেন রয়েছে এবং অক্সিজেন রয়েছে এবং সবগুলোরই কিন্তু শতকরা পরিমাণ দেওয়া আছে। দেখো কার্বনের শতকরা পরিমাণ কত? কার্বনের শতকরা পরিমাণ হচ্ছে 48.65%। কার্বনের শতকরা পরিমাণ 48.65%। হাইড্রোজেন আছে 8.11%। আর অক্সিজেনের শতকরা পরিমাণ দেওয়া নাই, বাট অক্সিজেনের শতকরা পরিমাণ চাইলে এখান থেকে বের করা যাবে। আচ্ছা, বলতেছে কি যৌগটির আপেক্ষিক আণবিক ভর 74, অর্থাৎ যৌগটির ভর হচ্ছে 74। তো এই তথ্য কাজে লাগিয়ে আমাকে গ এবং ঘ এর অ্যান্সার কমপ্লিট করে ফেলতে হবে। এবারে দেখো প্রশ্ন, তো প্রশ্ন কি বলছে, লিমিটিং বিক্রিয়ক কাকে বলে? তো লিমিটিং বিক্রিয়কের সংজ্ঞায় আমরা কি বলতে পারি? রাসায়নিক বিক্রিয়া, মানে রাসায়নিক বিক্রিয়া করার সময় যেই বিক্রিয়কটি আগে নিঃশেষ হয়ে যায় বা আগে শেষ হয়ে যায় সেই বিক্রিয়কটিকে লিমিটিং বিক্রিয়ক বলা হয়। লিমিট মানে কি? লিমিট মানে হচ্ছে কম। তাহলে যেই বিক্রিয়কটির পরিমাণ কম থাকবে, যেই বিক্রিয়কটি আগে নিঃশেষ হয়ে যাবে, আমরা সেই বিক্রিয়কটিকে কি বলতে পারবো? আমরা সেই বিক্রিয়কটিকে লিমিটিং বিক্রিয়ক বলতে পারবো। আচ্ছা ফাইন, তো গেল এটা। এবারে যাচ্ছি আমরা আমাদের খ নাম্বার প্রশ্ন। খ নাম্বার প্রশ্নে কি বলেছে যে প্রমাণ অবস্থায় ক্লোরিন গ্যাসের মোলার আয়তন 22.4 লিটার ব্যাখ্যা করো। অর্থাৎ মোলার আয়তন নিয়ে এখানে কথা বলতেছে। সো মোলার আয়তন 22.4 লিটার, এটা বলতে আসলে কি বোঝানো হয়? সো দেখো, প্রমাণ অবস্থায় ক্লোরিন গ্যাসের মোলার আয়তন 22.4 লিটার, এটা বলতে বোঝায় যে আমরা জানি যে ক্লোরিন গ্যাসের ভর কত। ক্লোরিন গ্যাসের ভর হচ্ছে 71 গ্রাম। ক্লোরিন গ্যাসের ভর 35 × 2, তার মানে 71 গ্রাম হচ্ছে ক্লোরিন গ্যাসের ভর। তো বলা যায়, এই যে দেখো ক্লোরিন গ্যাসের ভর হচ্ছে 71 গ্রাম পার মোল। তাহলে বলা যায় যে এসটিপি মানে কি বলতো? স্ট্যান্ডার্ড টেম্পারেচার ও প্রেশার। স্ট্যান্ডার্ড টেম্পারেচার ও প্রেশার, এসটিপিতে আমরা যে কোনো গ্যাস বলতে বিশেষ করে ক্লোরিন, এখানে যেহেতু এক্সাম্পলে ক্লোরিন গ্যাসের কথা বলা হয়েছে, এসটিপিতে ক্লোরিন গ্যাসের মোলার আয়তন 22.4 লিটার। এটা দ্বারা বোঝানো হচ্ছে যে এসটিপি অর্থাৎ 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এবং 1 অ্যাটমসফিয়ারিক প্রেশার, এখানে যদি আমরা 71 গ্রাম ক্লোরিনকে কোনো একটা পাত্রের মধ্যে রাখতে চাই, 71 গ্রাম ক্লোরিনকে কোনো একটা পাত্রের মধ্যে রাখতে চাই, তাহলে সেই ক্লোরিন গ্যাস 22.4 লিটার আয়তন দখল করবে। সেই ক্লোরিন গ্যাস 22.4 লিটার আয়তন দখল করবে। এইটাই বলা হচ্ছে যে আমরা জানি ক্লোরিনের মোলার ভর হচ্ছে 71 গ্রাম, অর্থাৎ 71 গ্রাম এর আয়তনকে, অর্থাৎ 71 গ্রাম ক্লোরিন এর আয়তনকে এর মোলার আয়তন বলে। এসটিপিতে প্রমাণ তাপমাত্রা চাপে 71 গ্রাম ক্লোরিনের আয়তন। এই লাস্ট লাইনটা একটু ফোকাস করো তো, এই লাস্ট লাইনটা খুব ইম্পর্টেন্ট। যে বলতেছে যে এসটিপিতে খেয়াল করো কি বলতেছে, যে এসটিপিতে অর্থাৎ প্রমাণ তাপমাত্রা ও চাপে 71 গ্রাম ক্লোরিন এর আয়তন 22.4 লিটার। 71 গ্রাম ক্লোরিনের আয়তন 22.4 লিটার। দ্যাট মিনস 71 গ্রাম ক্লোরিনকে যদি আমরা প্রমাণ তাপমাত্রা এবং চাপ এই কন্ডিশনে যদি কোনো একটা পাত্রের মধ্যে রাখতে চাই, সেই 22.4 লিটার এতটুকু জায়গা সে দখল করবে। এইটুকুই এনাফ আমাদের ক্ষয়ের জন্য। আচ্ছা, তাহলে আমরা ফিরতেছি গ এর প্রশ্নে। দেখো গ এর প্রশ্নে কি বলেছে? বলছে যৌগটির স্থূল সংকেত নির্ণয় করো। এই যে কার্বন, হাইড্রোজেন এর শতকরা সংযুতি দেওয়া আছে, তাহলে এই শতকরা সংযুতির মানকে কাজে লাগিয়ে আমাকে যৌগটির স্থূল সংকেত নির্ণয় করতে বলা হচ্ছে। যৌগটির স্থূল সংকেত নির্ণয় করতে বলা হচ্ছে। তো দেখি আমরা যৌগটির স্থূল সংকেত নির্ণয় করা যায় কিভাবে। আচ্ছা ফাইন, তাহলে আমরা এখন যাচ্ছি গ এর প্রশ্নে। সো গ এর প্রশ্ন ফলো করো। আমাদেরকে কিন্তু অক্সিজেনের শতকরা সংযুতি দেওয়া হয় নাই, কার্বন এবং হাইড্রোজেনেরটা দেওয়া হয়েছে। অক্সিজেনের শতকরা সংযুতি দেওয়া হয়নি, তাহলে কার্বনের শতকরা সংযুতি কত? 48.65%। হাইড্রোজেনের শতকরা সংযুতি কত? 8.11%। তাহলে অক্সিজেন কত হবে? দেখো, যেহেতু শতকরা মানেই কি 100, শতকরা মানেই হচ্ছে 100, তাহলে অক্সিজেন হবে 100 থেকে এই দুইটা বাদ দাও, 100 থেকে কার্বন এবং হাইড্রোজেনটা বাদ দাও, তাহলে কত হচ্ছে? 43.24 এত পার্সেন্ট। 43.24 এত পার্সেন্ট, এটা হচ্ছে অক্সিজেনের শতকরা সংযুতি। অক্সিজেনের শতকরা সংযুতি। তো ফার্স্টে আমরা অক্সিজেনের শতকরা সংযুতি বের করে নিব। আমাদের প্রথম কাজ হচ্ছে শতকরা সংযুতি প্রত্যেকটা পরমাণুর জন্য বের করে নেওয়া। কার্বন, হাইড্রোজেন একটা প্রশ্ন দেওয়া ছিল, আমরা অক্সিজেনটা এখান থেকে খুব ইজিলি বের করে দিলাম। আর তুমি চাইলে এখানে একটা পার্সেন্টেজ ব্যবহার করতে পারো, কোনো সমস্যা নেই। আচ্ছা, নেক্সট কি দেখো, এবার প্রথম কাজ, এই শতকরা সংযুতিকে নিজ নিজ পারমাণবিক ভর দ্বারা ভাগ করব। কার্বন, হাইড্রোজেন এবং অক্সিজেন, কার্বন, হাইড্রোজেন এবং অক্সিজেনের যে শতকরা সংযুতিগুলো পেয়েছি, সেই শতকরা সংযুতিকে নিজ নিজ পারমাণবিক ভর দ্বারা ভাগ করবো। সো দেখো, কার্বনকে ভাগ করা হয়েছে কত দ্বারা?
12 দ্বারা। কেন? কারণ কার্বনের ভর হচ্ছে 12। হাইড্রোজেনকে ভাগ করা হয়েছে কত দ্বারা? 1 দ্বারা, কেননা হাইড্রোজেনের ভর হচ্ছে 1। আর অক্সিজেনকে ভাগ করা কত হয়েছে? অক্সিজেনকে ভাগ করা হয়েছে 16 দ্বারা, কেননা অক্সিজেনের ভর হচ্ছে 16। তো তাইলে এখান থেকে আমরা এই ভরগুলো ডিভাইড করলাম, ডিভাইড করে কার্বনের দেখো 48.65 কে 12 দ্বারা ভাগ করলে রেজাল্ট আসছে 4.05। হাইড্রোজেনের জন্য রেজাল্ট আসছে 8.11 আর অক্সিজেনের জন্য রেজাল্ট আসছে 2.70। তাহলে আমাদের স্টেপ 2 এর কাজটা শেষ। আমরা সেকেন্ড ধাপের কাজটা আমরা এখানে কমপ্লিট করে ফেললাম, যে শতকরা সংযুতিকে নিজ নিজ পারমাণবিক ভর দ্বারা ভাগ করে ফেললাম। আচ্ছা, ওকে, ফাইন। যাচ্ছি পরবর্তী অংশে। দেখো এবার কাজ হচ্ছে কি, দেখো এই যে তুমি একটু আগে যে ভাগ করলাম, এই ভাগফলগুলোর মধ্যে সবথেকে ছোট কোনটা? সবথেকে ছোট হচ্ছে 2.70। আমরা যে একটু আগে ভাগ করলাম সেই ভাগফলের মধ্যে সবথেকে ছোট হচ্ছে 2.70। তাহলে সবথেকে ছোট ফলাফলকে বাকি ফলাফলগুলো দ্বারা ভাগ করতে হবে। সবথেকে ছোট ফলাফলকে বাকি ফলাফলগুলো দ্বারা কি করতে হবে? ভাগ করতে হবে। এখন এটা আমরা এখন করবো, সেই বাকি ফলাফলগুলোকে ভাগ করবো। সো দেখো কার্বনের আমরা দুইটাকে একটু সেম রাখি। এখানে দেখো কার্বন কত ছিল? 4.05। তাহলে 4.05 কে ভাগ দেবে কত দ্বারা? 2.70 দ্বারা। দেখো এই 4.05 কে ভাগ দিলাম 2.70 দ্বারা। কেন? কারণ 2.70 হচ্ছে সবথেকে স্মলেস্ট সংখ্যা, এবং সেই সবথেকে স্মলেস্ট সংখ্যা দ্বারা বাকিদেরকে ভাগ দেব। সো এখান থেকে রেজাল্ট আসলো 1.5। অক্সিজেন এই হাইড্রোজেন কত আছে? 8.11। সো দেখো 8.11 কে ভাগ দাও 2.7 দ্বারা, রেজাল্ট আসবে 3। 8.11 কে ভাগ দাও 2.7 দ্বারা, রেজাল্ট কত আসবে? 3 আসবে। আর অক্সিজেন তো 2.7, ওরকে সেই 2.7 দ্বারা ভাগ করলে রেজাল্ট আসবে 1। তাহলে আমরা স্টেপ 3 তে আরো তিনটা ফলাফল পেলাম। কার্বনের ফলাফল আসলো 1.5, অক্সিজেনের ফলাফল আসলো 1, আর হাইড্রোজেনের ফলাফল আসলো কত? 3। হাইড্রোজেনের ফলাফল আসলো 3। এবারে একটা গুরুত্বপূর্ণ জিনিস খেয়াল করো। এই যে যদি আমরা এদেরকে সাজাই, দেখো খেয়াল করো, যদি আমরা এদেরকে সাজাই কার্বন অনুপাত হাইড্রোজেন অনুপাত অক্সিজেন, যদি আমরা এদেরকে সাজাই তাহলে কি হবে? দেখো কার্বন কত পাচ্ছি? 1.5, হাইড্রোজেন কত পাচ্ছি? 3, অক্সিজেন কত পাচ্ছি? 1। তাহলে এখন বলা, এটা তো কখনোই বলা সম্ভব না যে তোমার কাছে 1.5টি কার্বন আছে, কারণ আমরা জানি যে পরমাণু সমূহ কখনোই ফ্র্যাকশন হয় না, এটা পূর্ণ সংখ্যায় হতে হবে। সো আমার কাছে 1.5টা কার্বন আছে, এটা কোনো অর্থ বহন করে না। দ্যাটস ওয়াই আমরা যেই কাজটা করতে পারি, এই অনুপাতগুলো সবাইকে একটা পূর্ণ সংখ্যা দিয়ে গুণ দিয়ে দিই। সো 1.5 × 2 অনুপাত 3 × 2 অনুপাত 1 × 2। ঠিক আছে? সো এইভাবে সবগুলো থেকে ভাগ দিয়ে দিলাম। তাহলে রেজাল্ট কত আসলো? 1.5 × 2 3। দেখো কার্বন কিন্তু এখন ফ্র্যাকশন থেকে পূর্ণ সংখ্যায় হয়ে গেছে। হাইড্রোজেন 3 × 2 = 6, অক্সিজেন 1 × 2 = 2। সো আমাদের যে স্থূল সংকেতটা, সেই স্থূল সংকেতটা আমরা এইভাবে কম্পেয়ার করতে পারি, যে ফার্স্টে আমরা এখানে অনুপাতগুলো বসাবো, অনুপাতগুলো বসিয়ে দেন আমরা সেখান থেকে যখন দেখবো যে না ফ্র্যাকশন চলে আসতেছে, তখন আমরা পূর্ণ কোনো সংখ্যা দ্বারা গুণ করে এই ফ্র্যাকশনগুলোকে রিমুভ করে ফেলবো। সো 1.5 × 2, খেয়াল করো 1.5 × 2 সমান কত হচ্ছে? 1.5 × 2 = 3। আবার এখানে পাচ্ছি 3 × 2 সমান কত হচ্ছে? 6। আবার এখানে পাচ্ছি 1 × 2 সমান কত হচ্ছে? 2। সো এইভাবে আমরা এদেরকে পূর্ণ সংখ্যায় করে নিলাম। তো এই যে দেখো এই কার্বন হাইড্রোজেন অক্সিজেন 3:6:2। সো এখান থেকে পাচ্ছি C3H6O2। তাহলে আমাদের যৌগটির স্থূল সংকেত আমরা পেয়ে গেছি। দেখো যৌগটির স্থূল সংকেত যেটা আমাদেরকে মানে বের করতে বলা হয়েছিল, সেটা আমরা এখান থেকে আইডেন্টিফাই করেছি। সুতরাং যৌগটির স্থূল সংকেত কত হচ্ছে? C3H6O2, C3H6O2। তাহলে আমাদের গয়ের অ্যান্সারটুকু আমরা এখানে ফুলফিল করে ফেললাম। আশা করতেছি তোমরা এইটুকু অংশ প্রপারলি বুঝতে পেরেছো। তো আমরা গয়ের অ্যান্সারটি কমপ্লিট করেছি। এবার যাচ্ছি আমরা ঘয়ের প্রশ্ন। দেখো কি বলেছে ঘয়ের প্রশ্নে, যে উদ্দীপকের তথ্যের আলোকে প্রাপ্ত যৌগটি একটি অ্যাসিড, গাণিতিকভাবে যথাযথ রাসায়নিক সমীকরণ সহ ব্যাখ্যা করো। এই যে আমরা যে গতে তো আমরা স্থূল সংকেত পর্যন্ত গিয়ে ঠেকেছি বা স্থূল সংকেত পর্যন্ত গিয়ে থেমেছি। তো এখান থেকে আসলে আমাকে আণবিক সংকেত বের করতে হবে এবং এটা প্রমাণ করতে হবে যে এটা একটা অ্যাসিড। তো ফার্স্টে আসো আমরা দেখি আগে আণবিক সংকেতটা বের করা যায় কিনা, দেন আমরা যাব পরবর্তী ডিসিশনে। ফাইন। তাহলে এখানে ফার্স্টে কি বলতেছে দেখো, যে আমরা স্থূল সংকেত যে n পেয়েছি, মানে স্থূল সংকেত যেটা পেয়েছি সেটাকে আমরা এখন এখান থেকে বের করার চেষ্টা করবো। সো আমরা ধরে নিচ্ছি যে আণবিক সংকেত C3H6O2n। এবার স্থূল সংকেতের ভর কত? দেখো 3টা কার্বন, তাহলে 3 × 12, 6টা হাইড্রোজেন তার মানে 1 × 6, আর 2টা অক্সিজেন তার মানে 16 × 2। সো এখান থেকে পাচ্ছে 74। তাহলে আণবিক ভর 74 আর স্থূল সংকেতের ভর 74। সো n এর ভ্যালু কত আসবে? n এর ভ্যালু আসবে 1। আমরা এখান থেকে আমাদের যে এই যে n, এই যে আমরা nটা দেখতে পাচ্ছি, সেই n এর ভ্যালু কত পেয়েছি আমরা এখান থেকে n এর ভ্যালু পাচ্ছি 1। তো n এর ভ্যালু যদি আমরা 1 পাই, দেখো আচ্ছা
যদি আমরা n এর ভ্যালু 1 পাই তাহলে যৌগটির আণবিক সংকেত ইজ ইকুয়াল টু কি মনে আছে কিনা স্থির সংকেত ইনটু n আর n এর মান যেহেতু 1 তাহলে এই জন্য n এর মানটা আর 1 দিয়ে গুণ করার কোনো প্রয়োজন নেই। তাহলে C3H6O এটাকে কিভাবে দেখানো যায়, এটাকে একটু ভেঙে ভেঙে দেখাইলে আমরা এই সংকেতটা দেখাতে পারি। খেয়াল করো CH3CH2COOH অর্থাৎ কি অ্যাসিড বলো তো, প্রোপানোয়িক অ্যাসিড। CH3CH2COOH আমরা এখান থেকে পাচ্ছি প্রোপানোয়িক অ্যাসিড, ওকে। তো আমরা এই যে এখান থেকে যে প্রোপানোয়িক অ্যাসিড পাচ্ছি, এবার আমাকে প্রমাণ করতে হবে যে প্রোপানোয়িক অ্যাসিড একটি অ্যাসিড। তাহলে আমরা ফার্স্ট পার্টটা এখান থেকে নিলাম। এবার খেয়াল করো প্রোপানোয়িক অ্যাসিডের সংকেত কি, যেটা মাত্র পেয়েছি যে CH3COOH। তাহলে প্রোপানোয়িক অ্যাসিডে যদি অ্যাকোয়াস দ্রবণ নেই তাহলে কি দিবে, সে আমাদেরকে হাইড্রোজেন আয়ন দিবে। কি দিবে বলো তো, হাইড্রোজেন আয়ন দিবে এবং প্রোপানয়েড আয়ন, CH3 প্রোপানোয়িক ছিল তো তাই না, CH3CH2COOH, ইয়েস। তাহলে আমাদেরকে একটা হাইড্রোজেন, আচ্ছা আমরা এটাকে আবার করি, CH3CH2COOH, CH3CH2COOH। তাহলে এখান থেকে পাচ্ছি আমরা হাইড্রোজেন আয়ন প্লাস CH3CH2COOH, ওকে। এবারে আমরা কি করতে পারি দেখো, এই হাইড্রোজেন আয়নটার কিছু বৈশিষ্ট্য আছে, বলো তো কি করতে পারে সেই হাইড্রোজেন আয়নটা, নীল লিটমাস, তাই না, নীল লিটমাসকে সে লাল লিটমাসে পরিণত করতে পারে। নীল লিটমাসকে সে কিসে পরিণত করতে পারে, নীল লিটমাসকে সে লাল লিটমাসে পরিণত করতে পারে, নাম্বার 1। আরও একটা কাজ করতে পারে, দেখো এই যে প্রোপানোয়িক অ্যাসিড আছে, তাহলে প্রমাণ পাইছো, আমরা এখান থেকে কয়টা প্রমাণ পেলাম, আমরা এখান থেকে এইটা হচ্ছে একটা প্রমাণ যে সে হাইড্রোজেন আয়ন দান করতে পারে, এটা হচ্ছে দুইটা প্রমাণ সেই হাইড্রোজেন আয়ন আবার নীল লিটমাসকে কিসে পরিণত করে, লাল লিটমাসে পরিণত করতে পারে। এবার আসলে 3 নম্বর প্রমাণ, যেহেতু এইটা একটা অ্যাসিড বলতেছি আমরা CH3CH2COOH, তাহলে এই অ্যাসিডটা কি করতে পারে দেখো, এই অ্যাসিড সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে বিক্রিয়া অংশগ্রহণ করবে, সোডিয়াম হাইড্রোক্সাইড। তাহলে বিক্রিয়াটা হবে কিভাবে দেখো, এই যে আমরা এখান থেকে পাচ্ছি কি CH3, খেয়াল করো CH3CH2COONA প্লাস H2O পানি পাচ্ছি। তাহলে বিক্রিয়াটা হবে কি হবে দেখো, এই যে OH মূলক আর হাইড্রোজেন মূলক মিলে কি তৈরি করতেছে, তৈরি করতেছে পানি। OH আর হাইড্রোজেন মূলক মিলে কি তৈরি করতেছে, পানি তৈরি করতেছে। তাহলে বাকি থাকতেছে কি, এখান থেকে থাকতেছে সোডিয়াম আর এখান থেকে থাকতেছে CH3CH2COOH, তাহলে এরা মিলে তৈরি করতেছে লবণ, আর এখানে H আর এখানে OH মিলে কি তৈরি হচ্ছে, পানি তৈরি হচ্ছে। সো এটা এই যে দেখো, এটা হচ্ছে আমাদের লবণ আর এটা হচ্ছে আমাদের পানি, একটা হচ্ছে লবণ একটা হচ্ছে পানি। সো আমরা 3টা প্রমাণ এখান থেকে কমপ্লিট করতে পারলাম, হাইড্রোজেন আয়ন পাচ্ছি, আর হাইড্রোজেন আয়ন নীল লিটমাসকে লাল লিটমাসে পরিণত করতে পারতেছে, আর এখান থেকে পাচ্ছি লবণ এবং পানি। সো এই 3টা প্রমাণই কোন একটা যৌগ যে অ্যাসিড, এই যৌগটা যে অ্যাসিড, আমার দেখো এই যৌগটা যে অ্যাসিড, তাহলে কোন একটা যৌগ অ্যাসিড, এটা প্রমাণ করার জন্য আমাকে এইরকম 3-4টা বিক্রিয়া দিতে পারলেই এনাফ যে সে হাইড্রোজেন আয়ন, জলীয় দ্রবণে সে হাইড্রোজেন আয়ন দান করবে, আর হাইড্রোজেন আয়নটা নীল লিটমাসকে লাল লিটমাসে পরিণত করবে, এবং সে একটি ক্ষারের সাথে, এটা একটা ক্ষার, সোডিয়াম হাইড্রোক্সাইড একটা তীব্র ক্ষার, সে ক্ষারের সাথে বিক্রিয়া করে কি উৎপন্ন করতে পারবে, লবণ এবং পানি তৈরি করতে পারবে। সো ঘয়ের জন্য আমাদের এই অ্যান্সারটুকুই এনাফ, সো আমি আশা করতেছি ঘয়ের এই শুরুতে আমরা আণবিক সংকেতটা বের করব, এরপরে আমরা এই প্রশ্নটুকু লিখে দিলে আমাদের ঘয়ের অ্যান্সারটি ফুলফিল হয়ে যাবে। তো আমরা আমাদের এই ইজি কেমিস্ট্রি বইয়ের এই পর্বটি একদম শেষ পর্যায়ে চলে এসেছি। তোমাদেরকে প্রত্যেকটা প্রশ্ন কিন্তু এভাবে মানে পয়েন্ট বাই পয়েন্ট ভাগ করে বলা হয়েছে, যাতে করে তোমরা প্রত্যেকটা পার্ট বুঝতে পারো, তোমাদের কোনো সমস্যা না থাকে। তো তাহলে আজকে এই পর্যন্তই, নতুন কোনো পর্ব নিয়ে আমরা তোমাদের সামনে হাজির হব। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।